গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো এই গরমে। এখন কারোর সাথে কথা বললে একটাই টপিক, কি গরম সত্যি আর পারা যাচ্ছে না। কালকে আমাদের এদিকে এই 1-2 ফোঁটা বৃষ্টি হলো, তাতে গরমটাকে আরও বাড়িয়ে দিল। মানে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা ঠান্ডা হয়, আমাদের এখানে দেখলাম একদম গুমোট হয়ে গিয়ে আরও যেন দরদর করে ঘাম হচ্ছে, এরকম ব্যাপার। और टोटी कलर करी और टोटी कलर करी और दम और दम और दमा पिंक करी ব্লিঙ্কিট থেকে যে প্যাকেটগুলো আসে আর কি ডেলিভারিতে, এখানে Delivery এরকম ড্রয়িং করা থাকে আর তোজো কালার পেন্সিল নিয়ে এগুলোকে কালার করে। और कलर पेंसिल अंकल देते। আচ্ছা, তুমি কি কালার করছো জামায়? और दमा খেপো কালার করছি তো পার্পল কালার। পার্পল কালার করছো? আচ্ছা ঠিক আছে, পুরোটা করে নাও। খেপো কালার করছি তো খেপো কালার। কি কালার? খেপো কালারটা খ্যাপো কালার? এটা আবার কি কালার? খেপো কালার ঠিক আছে এটা করো। খেপো কালার করছি। এই লিভস গুলো গ্রিন করে দাও সব। লিভস এর কি কালার? গ্রিন গ্রিন করে দাও তাহলে। গ্রিন One, two, three, four, five. এখন অনেক জায়গাতেই কিন্তু সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, আর সামার ভ্যাকেশন স্টার্ট হওয়া মানেই হচ্ছে ছোটদের সামার ক্যাম্প। আজকাল আমি তাই দেখছিলাম এই বাচ্চাদের জন্য কত রকমের অ্যাক্টিভিটি আছে এই সামার ক্যাম্পগুলোতে। সত্যি আমরা যখন ছোট ছিলাম তখন তো এইগুলো পাইনি। তো তোজোর এখনো যদিও মাত্র 2 বছরই বয়স, তাও আমরা কখনো কখনো গিয়ে চিন্তা করি যে আগামী দিনে ওর লার্নিং প্ল্যানটা কিরকম হতে চলেছে। কেননা বুঝতেই পারছো, আমরা যখন এই সমস্ত জার্নির মধ্যে দিয়ে গেছি আর এখনকার বাচ্চাদের যে জার্নির ফেজ, সেগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ছোটবেলায় আমরা একটা খুব কমন জিনিস শুনতাম যে অমুকের নাকি অঙ্কে খুব ভয়। এই ভয়টা কেন সেটা হয়তো যার ভয় সে নিজেও জানতো না, বাট এই ভয়টা কিন্তু অন্য কোনো সাবজেক্টে হতো না, শুধু অঙ্কেতেই স্পেসিফিক্যালি হতো। আর আমাদের মাথায় না ঢুকিয়ে দেওয়া হতো যে অঙ্ক এমন একটা জিনিস যেটা সলভ করতে গেলে প্রচুর বুদ্ধি লাগবে আর সবার দ্বারা হয় না। পড়ে নাম্বারগুলোকে ভয় পাওয়ার বদলে এটা যদি ওরা এনজয় করতো, বুঝতো আর কনফিডেন্সের সাথে অ্যাপ্লাই করতে পারতো, তাহলে কি ভালোই হতো, তাই না? ছোটবেলায় তো আমরা এই জিনিসটা পাইনি। আমরা সবসময় জেনেছি যে ম্যাথস পড়তে হবে, ম্যাথস যে এনজয় করতে হবে এই কনসেপ্টটাই ছিল না। এই সমস্ত কিউরিওসিটির থেকেই আমি তোজোর জন্য এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতে চেষ্টা করি যেখানে কিনা ম্যাথসটা একটু অন্যভাবে শেখানো হবে। মানে বলতে পারো খেলার ছলে, যাতে ওর মধ্যে কখনোই প্রথম থেকে ওই ভয়টা তৈরি না হয়। আর এই সার্চ করতে করতেই আমি জানতে পারি ভানজুর ব্যাপারে। তোমরা হয়তো ভাবছো এই ভানজু জিনিসটা কি। তো ভানজু হচ্ছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেটা ক্রিয়েট করেছে নীলকণ্ঠ ভানু, যাকে কিনা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর বলা হয়। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো ওদের অ্যাপ্রোচ। ওরা বাচ্চাদের দিয়ে শুধু ফর্মুলা মুখস্থ করায় না, বরং গেম, পাজল আর স্টোরি টেলিংয়ের মাধ্যমে ম্যাথসকে ফান, ভিজুয়ালাইজ আর এঙ্গেজিং করে তোলে, যাতে বাচ্চারা সত্যি বুঝতে পারে ওরা কি শিখছে। আর আমার মনে হয় এখানেই আসলে ডিফারেন্সটা তৈরি হয়, কারণ বাচ্চারা যখন বুঝে ম্যাথস করে তখন তারা শুধু প্রবলেম সলভ করে না, তখন তারা আরও ভালোভাবে, ফাস্ট এবং কনফিডেন্সের সাথে চিন্তা করতে শেখে। তবে তোজো কিন্তু এসবের জন্য অনেকটাই ছোট, বাট ওর ফিউচারের কথা মাথায় রেখে আমি কিন্তু এটা মনে রেখে দিয়েছি। আর যাদের চাইল্ড বিটুইন 5 to 15, তারা কিন্তু এই সামারটা ইউজ করতে পারো ফান অ্যান্ড প্রোডাক্টিভ কিছু শেখার জন্য ভানজুর মাধ্যমে। শুধু অতিরিক্ত স্ক্রিন টাইম নয়, এই সামারটা হয়ে উঠুক ফান অ্যান্ড প্রোডাক্টিভ বোথ। আমি কিন্তু ছোট থেকে ম্যাথসে ভীষণ ভয় পেতাম, সেই কারণে আরো বেশি করে চাই তোজো যেন ম্যাথসটা এনজয় করে শেখে, নাকি ভয় পেয়ে। ভানজু কিন্তু একটা দারুণ অপরচুনিটি দিচ্ছে ফ্রি ডেমো ক্লাসে, যেখানে তোমরা কিনা তোমার চাইল্ডের ব্যাপারটা বুঝে যাবে যে ও কীভাবে রিয়্যাক্ট করছে এই নতুন লার্নিং প্রসেসে। আর তারপরে তোমরা যদি কোনো ফুল কোর্সে এনরোল করো, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করে এনরোল করো, তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট। তো ভানজুর সাথে ম্যাথস হয়ে উঠুক উপভোগ্য, এনজয়েবল রাদার দেন একটা জাস্ট পড়ার সাবজেক্ট। অবশ্যই করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করো। যা গরম পড়েছে, সত্যি বলতে রান্না করতেও ইচ্ছা করছে না, কিছু খেতেও যেন ইচ্ছা করছে না। বাট আমি চেষ্টা করছি সকালে একেবারে দুবেলার রান্নাটা করে রাখতে, কারণ বারবার ওই কিচেনে এসে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে মোটে ইচ্ছা করছে না। তো চলো দেখা যাক আজকের মেনুতে কি বানানো যায়।
ঠিক করলাম আজকে একদম ফাঁকিবাজি রান্না করব। ফ্রিজে বেশ কিছুটা চিংড়ি মাছ আছে, তাই ভাবলাম যে চিংড়ি ভাপা বানানো যাক। অনেকদিন বানানোও হয়নি, আর এটা তো আর রান্না করতে হয় না, নিজে থেকেই হয়। তো সেই কারণে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর ডেসিকেটেড কোকোনাট একটু দিয়ে একসাথে ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নিলাম। তো এটা খেতেও বেশ ভালো হয়, আর আমার মনে হয় মানে এই টাইপের আইটেমগুলো এই গরমকালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের এখানে মাছের বাজারে গেলেই যে সব রকম মাছ পাওয়া যায় সেরকমটা তো নয়, কিন্তু আমি দেখেছি কিছু মাছ পাওয়া যাক অথবা না যাক, এই চিংড়ি মাছটা কিন্তু পাওয়া যায়। আর সত্যি বলতে আমি চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসি, তো সেই কারণে যখনই মাছের বাজারে যাওয়া হয় না কেন, এই 500 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে আসাই হয়। আর এখানে আমি দেখেছি একটু ছোট ছোট যে চিংড়িগুলো হয় সেগুলো না খুব একটা পাওয়া যায় না, একটু এই বড় সাইজের চিংড়িগুলোই দেখেছি পাওয়া যায়। তো একটা টিফিন বক্সের মধ্যে দেখো একেবারে এটা ম্যারিনেট করে নিচ্ছি। তো ওই বাটাটাও অ্যাড করে দিয়েছিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার এটা এই তো ব্যাস রেডি হয়ে গেল। তবে এটা দিয়ে তো আর সব ভাতটা খাওয়া যাবে না, তাই ভেবেছি সামনের পাতে একটু উচ্ছে আলু ভাজা করে নেব। তবে রাত্রে রান্নাটাও কিন্তু সকালেই সেরে রাখছি। এখন আমাদের কত সুবিধা হয়েছে দেখো, এই ব্লিঙ্কিট, ইনস্টামার্টে এরকম সোক চানাও পাওয়া যায়। কালকে রাত্রিবেলা আমি যে চানাটা ভিজিয়ে রাখবো সেটা ভুলেই গেছি। সকালে ভাবার সাথে সাথেই মনে হলো যে এই কুইক কমার্সে তো এরকম সোক চানা বা রাজমা পাওয়া যায়, তাহলে ওখান থেকেই আনিয়ে নিই। আর আজকে তোজোকে বানিয়ে দিচ্ছি চিকেন স্টু। ওটা একবারে দুবেলারই বানাবো, তোজো চিকেন স্টু খেতেও খুব ভালোবাসে। আর আজকের এই চানাটা করার পেছনে আরো একটা রিজন আছে, সেটা কেন তোমাদেরকে বলছি। আজকে কিন্তু এই চানাটা পুরো মাংসের মতন আমি রান্না করছি। তবে আজকে কি করেছি বলতো, চানাটা না আগে থেকে বয়েল করে রাখিনি। মশলাটা একবারে কষিয়ে নিয়ে তারপরে চানাটা অ্যাড করে একবারে হুইসেল দিয়ে নেবো। মাঝে মধ্যে আমি এরকম করে থাকি, তাড়া থাকলে, খারাপ হয় না খেতে। তো যাই হোক, আজকে এই চানা বানানোর পেছনে রিজনটা তোমাদেরকে বলি। আগের দিনকে সৌরভ মাটন এনেছিল, আমরা মাটন বিরিয়ানি খেয়েছি, আর ওই দিনকে দেখলাম মাটনের অনেকটা ফ্যাট আছে। এক্সট্রা করে বিরিয়ানির জন্য একটু ফ্যাট আনাও হয়েছিল। তো আমি সেখান থেকে একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ঘুগনি অথবা চানা অথবা আলুর দম বানালে ওই ফ্যাটটা ইউজ করে বানাবো। জেনারেলি এরকম খাবার তো খাওয়া হয় না, কিন্তু যেহেতু বাড়িতে মাটন এসেছিল আর মাটনের ফ্যাটটা ছিলই, তখনই মাথায় বুদ্ধিটা খেলে গেল। আর এই সাইডে দেখো তোজোর জন্যও আমি চিকেন স্টুটা বসিয়ে দিলাম। তোজোর জন্য যখন আমি চিকেন স্টু বানাই এইভাবে সবকিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে রাখি, তাতে দেখেছি চিকেনটাও বেশ সফট হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর আজকে এই চানাটাই কিন্তু খুব বেশি কিছু মশলা বা কিছুই দেওয়ার প্রয়োজন হবে না, কারণ যেহেতু এই মাটনের ফ্যাটটা আছে এটাতেই পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। চানাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার প্রেসার কুক করে নেব। ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে যে বানিয়েছিলাম চিংড়ি মাছটা, ওটা কিন্তু এখনো অবধি আমি স্টিমে বসাইনি, এবার জাস্ট স্টিমে ওটাও বসিয়ে দেবো। তাহলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর সত্যি বলতে এই চানাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তোমাদের বাড়িতেও যদি মাটন আসে আর যদি দেখো যে মাটনের ফ্যাট আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ফ্যাট তুলে রাখতে পারো আর এইভাবে চানা মশলাটা ট্রাই করে দেখতে পারো।
আমার মোটামুটি রান্না কমপ্লিট, শুধু একটু উচ্ছে ভাজতে হবে সামনের পাতে। তো সেটা সৌরভকে বলেছি, সৌরভ উচ্ছে ভেজে নেবে। এখন আমি দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই তো রান্না টান্না করলাম, কারণ এখন আমি পুজোর কাজ করব। কালকেই অ্যাকচুয়ালি এটা প্ল্যান করে রেখেছিলাম যে আর নয়, আজকে অ্যাকচুয়ালি থার্সডে। তো আজকেই প্ল্যান করেছি যে ঠাকুরের জায়গাটা ভালো করে ডিপ ক্লিন করব। প্রত্যেকদিন পরিষ্কার তো হয়, কিন্তু সেভাবে সব কাপড় টাপড় পরিষ্কার তো হয় না, মানে চেঞ্জ করা যেটাকে বলে। তো রাধাকৃষ্ণকে চেঞ্জ করাতে হবে, জামাগুলো অনেক দিন পরে আছে, মা লক্ষ্মী শাড়ি পরাবো, তো সেই জন্য আমার হাতে একটু সময় নিয়ে শুরু করলেই বেটার। তাই জন্য রান্নাটা সেরে রাখলাম, তাহলে কি নিশ্চিন্ত, আর এদিকে আসতে হবে না আমাকে। এবার আমি যতক্ষণ খুশি ঠাকুরের জায়গাটা নিয়ে যে পরিষ্কার করব, সব সাজাবো টাজাবো, একটু সময় লেগে যায়, মানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তো লাগেই মিনিমাম। তো সেটা এখন শুরু করবো। এবার মাঝে মাঝে যেরকম ধরো তোজোকে খাওয়াতে হবে সেগুলো করে নিলাম, কোনো অসুবিধা হবে না। তো এই যে একটুখানি জল খেয়ে ব্রেক নিয়ে এবার আবার যাবো। তুমি এখানে সৌমির হেল্পিং হ্যান্ড চলে এসেছে, বড় হেল্পিং হ্যান্ড, তাই না? ভীষণ এনার্জেটিক এইসব ব্যাপারে। কি করছো তুমি মাকে? মাকে হেল্প করছি তো। হেল্প করছো? আচ্ছা, হেল্প করো, ভালো করে হেল্প করো। হ্যাঁ পুরো দাই কিন্তু হ্যাঁ, সবাই দেখো সিংহাসন থেকে নেমেছে আজকে নিচে। এটা পুরো দাইতে। না তুমি কিন্তু হাত দিও না কিছুতে, হ্যাঁ চুপ করে বসে দেখো মা কি করছে। আমি যখনই পুজো করি তোজো কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয়, সত্যি, কিন্তু চন্দন বেটে দেয়, তারপরে ধরো কিছু আনতে হলো সেগুলো এনে দেয়, একদম হেল্প করে না, এটা কিন্তু বললে হবে না। প্রশংসা পেয়েছে তো, দেখো না মুখটা কত বিনয়ী। এটা ঠান্ডা। আমার ঠাকুরের সিংহাসন দেখো খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেল, আমি পুজো দিয়ে নিয়েছি, কি ভালো লাগছে দেখতে দেখো। তবে এবারে কিন্তু আমি একদম ছিমছাম সাজিয়েছি সবাইকে গরমের জন্য। মা লক্ষ্মীকে এরকম একটা লাল সাদা শাড়ি পরিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। বেজে গেছে 3টে, প্রায় 2.5 ঘন্টা মতন সময় লাগলো সব কিছু পরিষ্কার করতে। ঠিক আছে, তোজোকে এর মাঝে সৌরভ খাইয়ে দিয়েছে, আমাকে আর উঠতে হয়নি। তো এটা একটা বেস্ট পার্ট, অনেকটা কাজ তাই জন্য তাড়াতাড়ি এগিয়ে গেল, না তো আরও একটু সময় লেগে যেত। আমাদের এখনও লাঞ্চ তো হয়নি, আমি অ্যাকচুয়ালি পুজো দেবো বলে আমি সকাল থেকে ব্রেকফাস্টও করিনি। তো ঠিক আছে, চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে লাঞ্চ করবো। সো আজকে মেনু তো তোমরা সবাই জেনেই গেছো, চানা মশলাটা দেখতে কি হয়েছে দেখো, আর তার সাথে ছিল চিংড়ি মাছের ভাপা, আর সৌরভ উচ্ছে ভাজাও করে নিয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করবো তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।